আমরা সবাই জানি আমাদের দেহে রয়েছে এক অদৃশ্য জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স। এই জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সে আমাদের দেহকে জীবিত রাখে, দেহের আভ্যন্তরীণ সামঞ্জস্য এবং ভারসাম্য বজায় রাখে। এই জীবনী শক্তি দেহ, মন, আত্মার সুর ছন্দ বজায় রাখে, রোগ শক্তিকে প্রতিরোধ করে। কিন্তু প্রভাবশালী অদৃশ্য এই জীবনী শক্তির যখন ছন্দপতন হয়, ঘাটতি হয়, তখনই দেহ, মন, আত্মায় নেমে আসে এক বিশৃঙ্খলা, দেখা দেয় রোগ প্রবণতা ও রোগ। প্রশ্ন হলো, জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স কেন ছন্দপতন হয়, কেন ব্যাহত হয়, কেন ঘাটতি হয়, কি করে দেয়? করে দেয় আরেক অদৃশ্য শক্তি, যার নাম মায়াজম। মায়াজম হলো দূষিত দোষ, মানব কুলের এক নীরব ঘাতক, দেহ, মন, আত্মার অসুখ ও অসুস্থতার জন্মদাত্রী। এই মায়াজম আমাদের কোষীয় স্বাভাবিক বিক্রিয়া ব্যাহত করে, ক্ষয়, প্রদাহ, অকার্যকরতা ইত্যাদির মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা বিকৃত করে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে করে বিভ্রান্ত, সহজ উপসর্গকে করে তোলে জটিল এবং দীর্ঘস্থায়ী। ভয়, সন্দেহ, অপরাধ, রাগ, হতাশা, ডিলিউশন তৈরি করে, অতিরিক্ত বা বিকৃত মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, হৃদ্যতা, মায়া, বিবেক, সহানুভূতি, সম্পর্ক সব কিছু নষ্ট করে। আত্মার শক্তির প্রবাহ বাধাগ্রস্ত করে, আত্মচেতনা দুর্বল করে, জীবনের উদ্দেশ্য ও আনন্দ হারিয়ে দিতে সচেষ্ট হয়। মায়াজম যখন দেহে প্রবেশ করে তখন এই ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়া ক্ষমতা বিকৃত হয়, স্বাভাবিক প্রতিরক্ষা প্রতিক্রিয়া চলে যায় সার্ভাইভাল মোডে, শরীর থেকে সংকেত আসে বিভ্রান্তিকর লক্ষণ রূপে। জীবনী শক্তি চেষ্টা করে ভারসাম্য ফিরিয়ে আনতে, কিন্তু আভ্যন্তরীণ মায়াজমিক বিকৃতির ফলে এই ভারসাম্য বাধাগ্রস্ত হয়। প্রতিবার দমন এবং উপেক্ষায় শক্তির প্রবাহ ছিন্ন হয়, ধীরে ধীরে ভেঙে পড়ে সংহতি। ফলে শরীর হয় অসাড়, মন হয় পরাজিত, আত্মা হয় বিভ্রান্ত, হয় আভ্যন্তরীণ বিষের বহিঃপ্রকাশ, রোগের হয় বিজয়। এই নীরব দুশ্মনের নাম কি জানেন? তার নাম মায়াজম। এই মায়াজম আপনার, আমার, আমাদের সবার অন্তর্জগতের এক রহস্যময় গভীর অধ্যায়। এই অধ্যায়ের মূল রূপ চারটি: শরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলোটিক। রয়েছে এদের দুই বা ততোধিক মিশ্রণও। এই মায়াজম আমাদের পুরো অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে, বিকৃত করে এবং শেষ পর্যন্ত রোগের জন্ম দেয়। সে রোগারোগ্য তখনই সম্ভব যখন এই মায়াজমের স্তরে কাজ করা হয়। আর তাই হোমিওপ্যাথি চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে মায়াজমিক বিকৃতিকে চিহ্নিত করে সঠিক রেমেডি দিয়ে ভাইটাল ফোর্সকে পুনরুদ্ধার করা। এই ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির সংগঠনকে পুনরুদ্ধার করতে পারলেই আসে আদর্শ আরোগ্য। এটাই হলো হোমিওপ্যাথির আদর্শ ও গভীর ভিত্তি। আজ আপনাদের উপহার দেব মায়াজমের এই 4 চরিত্রে গড়ে ওঠা এক নাট্য প্রতিচ্ছায়া। এই নাট্য চরিত্র কেবল হোমিওপ্যাথির শিক্ষার্থী বা চিকিৎসকদের জন্যই নয়, বরং সমাজে প্রতিটি মানুষের জন্য, আপনার জন্য তো বটেই। যিনি নিজেকে জানতে চায়, বুঝতে চায় এবং নিজের অন্তর্লীন গতিপথ খুঁজে পেতে চায়, তার জন্য এই এক স্বচ্ছ আয়না। আজ আপনারা শুধু দর্শকই নন, এই রহস্যময়ের জাদুঘরের আয়নায় দেখতে পাবেন অন্যের ও আপনারই প্রতিচ্ছবি।
এই নাটকটি রচিত হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার মায়াজমিক দর্শনের উপর ভিত্তি করে। তাহলে চলুন ঢুকে পড়ি রোগ, শোক, জরাজীর্ণতার মায়াজালে ঘেরা এক রহস্যময় মায়াজমের জাদুঘরে। এই বিচিত্র সংসারে যত যাব ইচ্ছে মেলা, সবই তা চৌরঙ্গি মায়া জমের বিচিত্র নিঠুর খেলা। এই বিচিত্র সংসারে যত যাব ইচ্ছে মেলা, সবই তা চৌরঙ্গি মায়া জমের বিচিত্র নিঠুর খেলা। শরিকার সিফিলিটি সাইকোটিকার টিউবার, আবার এক বা একাধিক মিশ্রণে জট পেকে যায় যার তার। গঠন গড়ন যত ধরন, যত বিচিত্র আচরণ, চিন্তা চেতন হাব ভাব রচে সবে মায়াজম। এই বিচিত্র সংসারে যত যাব ইচ্ছে মেলা, সবই তা চৌরঙ্গি মায়া জমের বিচিত্র নিঠুর খেলা। মায়া জমের গোপন খেলায় ধাতু শৈলী দে যে ভেঙ্গে, গড়ে নতুন ধাতে প্রবণতা হরেক রোগে ওঠে রেঙ্গে। মায়া জমের গোপন খেলায় ভাইটাল ফোর্সে গেলে হেরে, প্রবণতায় রোগরা এসে স্বস্তিটুকু যে কেড়ে। যত সব রোগ শোক চিন্তা চেতন দুর্ভোগ আনয়ন করে সবে দূষিত বিষ মায়াজম। এই বিচিত্র সংসারে যত যাব ইচ্ছে মেলা, সবই তা চৌরঙ্গি মায়া জমের বিচিত্র নিঠুর খেলা। তুমি তো আজকাল ভালোবাসি কথাটাই বলো না। আবার সেই অবহেলিত হবার বোধ। রিটা বেলি ফ্রম নেগলেক্ট ফর সেকেন্ড ফিলিং। তুমি তো জানোই আমি কেমন মানুষ। আমি একটু ভালো কথা শুনতে চাই। স্বীকৃতির আকাঙ্ক্ষা, ডিজায়ার টু বি অ্যাপ্রিসিয়েটেড। আরে একদিন ভালোবাসার কথা না বললে প্রেম কি কমে যায়? তুমি ব্যস্ত থাকো তোমার ইমেজ নিয়ে। কিসের এত ইমেজ? একটু সহজ হতে পারো না? এই ক্ষণিকের দুনিয়ায় কি হবে এত জটিলতা দিয়ে? আমার এত জটিলতা পছন্দ না। আমি চাই ভালোবাসা আর একটু ভালো কথা শুনতে চাই, ব্যাস। তুমি তো জানো আমি এই সমাজে একজন পারফেক্ট মানুষ হতে চাই। কারণ তোমার ভিতর পচে গেছে,
তাই তুমি পারফেক্টের আবরণে নিজেকে মুড়ে রাখতে চাও। তুমি দ্রুত কথা বলো, অতিরিক্ত কথা বলো, আর সহজেই বিষয় পরিবর্তন করো। দ্রুত বিষয় পরিবর্তন করো। টক এক্সেসিভলি, চেঞ্জিং সাবজেক্ট রিপিটলি। তাও তো মনের কথাগুলো আমি মুখে বলি, আর তুমি মুখে এক মনে আর এক। তোমার এই সিক্রেটিভ নেচার খুবই যন্ত্রণাদায়ক। তুমি মুখে কিছু না বললেও একেবারে কাটার মতো বিধে থাকো। তোমার দৃষ্টিতে আমি ভিতরে নষ্ট, তাই এত ঢাকতে হয়, সাজতে হয়, হাঁটতে হয়, এটাই তো বলতে চাও? তাছাড়া কি? মেনে নিলাম, এবার কি একটু চুপ করা যায়? সরি বাবা, আসলে আমরা সবাই ভিতরে কিছু দাগ নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকি, বেঁচে থাকতে হয়। বাদ দাও তোমার ফিলোসফি। আশেপাশের লোকজন শুধু শুনছেই না, তাকিয়ে দেখছো। এটা তোমার মারাত্মক ভুল ধারণা, ডিলিউশন বলতে পারো। তুমি শুধু ভাবো সবাই তোমাকে দেখছে। ডিলিউশন, হি ইজ বিং ওয়াচড। আমার সম্পর্কে তোমার আর কি মনে হয়? তোমার সম্পর্কে তো আমার অনেক কিছুই মনে হয়, কিন্তু তোমার মধ্যে যেটা আছে যে তোমার স্বাস্থ্য নিয়ে ভয় আছে, তোমার হলো অপমানিত হওয়ার আশঙ্কা আছে, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ উইথ ফিয়ার অফ ডিসগ্রেস। নাও এবার ঘুমিয়ে পড়ো। আমার তো আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে হবে, বিকৃতি চেহারার স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন, কেউ পিছন থেকে ধাওয়া করছে, এই সব স্বপ্ন দেখতে হবে। ড্রিম অফ ফলিং, ড্রিম অফ বিং পারসিউড। স্বপ্ন দেখবেই বা না কেন? স্বপ্ন তো আর এমনি এমনি আসে না। আত্মা দেহ ও মনের সব সংবাদ পিউরিফাই করে, আর সেটা করতে যে আত্মা দেখে ফেলেছে তুমি যে সমাজে সবকিছু মানে পড়ে যাওয়ার ভয়, তোমার অপমানিত হওয়ার ভয়, এইসব ভয়গুলো যে তুমি পারফেক্টের আবরণে ঢেকে রাখো, এটা তোমার আত্মা দেখে ফেলেছে। তুমি বুঝি স্বপ্ন দেখো না? সব কি আমি একা দেখি? দেখি তো, আমি স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি আমি অসহায়ত্বে পড়ে ডাকছি, কিন্তু কেউ আসছে না, অর্থাৎ প্রত্যাখ্যিত হচ্ছি। আমি স্বপ্ন দেখি পড়ে যাওয়ার স্বপ্ন, ড্রিমস অফ বিং অ্যাবেন্ডন্ড। আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, ড্রিমস অফ বিং লস্ট ইন ক্রাউড। আমি সারাদিন তোমার কাছে প্রতারিত, বিতাড়িত, প্রত্যাখ্যিত হওয়া থেকেই, সারাদিনের এইসব আশঙ্কা থেকেই হয়তো এ ধরনের স্বপ্ন দেখি। তুমি তো এসব দেখো না, আকাশ কুসুম কল্পনা সারাদিন ডুবে থাকো। এই অগোছালো ঘরের নোংরা বিছানায় বসে মহাকাশ গবেষণা করো, আকাশের ফাটল নিয়ে গবেষণা করো। জীবন তো একটাই, যতটুকু করে যেতে পারি। আর তাই যদি হয়, ঘর দুয়ার গুছাচ্ছ না কেন? এত ময়লা আবর্জনা গুছাচ্ছ না কেন? শুধু ভালোবাসার অভাবে। তুমি আমাকে ভালোবাসা দাও, ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, আমার মহত্ব শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও। দেখবে আমি চাঁদের আলমারি থেকে জোছনা এনে তোমাকে পারফেক্ট করে সাজিয়ে দেব। ভালোই বলেছো। উপমা উৎপ্রেক্ষা দানে তোমার জুড়ি মেলা ভার। ছোট্ট একটি ভালোবাসা, এই তো শুধু চাই গো সবার। ছোট্ট একটু কাছে আসা, এটা যেন পাই গো সবাই। ছোট নয়, অনেক বড় ভালোবাসা দিব। এবার ঘুমোতে আসো। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সংসারে যত যাবই আমার তো ঘরের মধ্যে তো বদ্ধ লাগে, ঘুরে বেড়াতে ইচ্ছা করে, ডিজায়ার টু ট্রাভেল। না ঘর, না জঙ্গল, না মরুভূমি, কোনো কিছুতেই আর শান্তি পাই না। নিরাশা, সব কিছুর প্রতি আমার হতাশা, ডিসপার্ট সেন্স অফ হোপলেসনেস, আর গভীর বিষণ্ণতা আর চিন্তা। কিসের চিন্তা বলতে পারো? আত্মহত্যার চিন্তা। তুমি এমন থাকো বলেই মনে হয় ঘরের ছাদের নিচে আমার দম বন্ধ লাগে, মেজাজ তাড়াতাড়ি বদলায়,
mood changes quickly. এই ভেতরের পচন কেউ বোঝে না। আমি কি চেয়েছিলাম এমন একটা জীবন? একাকিত্ব, নিঃসঙ্গতা, একা থাকতে চাওয়া, সঙ্গ অপছন্দ, ধ্বংসাত্মক প্রবণতা, ডিস্ট্রাকটিভ ইম্পালসেস। তুমি শুধু পচে পচে মরো আর আমি উঠতে চাইলেই দোষ। আমি তো কেবল একটা মুক্ত জানালার খোঁজ করি, পালিয়ে যেতে চাই। টিউলিপ, তুমি তো জানো আমি কেমন, আমার কষ্টটাও কেমন। আমার ভিতরে এক অন্ধকার গর্ত, আমি প্রতিদিন সেই গর্তে ডুবে যাই। অতীতের ভুল নিয়ে অপরাধ আর আর মনে হয় মৃত্যুই আমার অবশ্যম্ভাবী। আমিও জানি, তুমি শুধু আমারটাই জানতে চাও। উড়ে পালানোর স্বপ্ন, নিচে উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন, প্রতিদিন একটু একটু করে আমি যেন হারিয়ে যাচ্ছি। আমরা দুজনেই মুক্তি খুঁজি, তুমি আবদ্ধ ঘর থেকে আর আমি আমার জীবন থেকে। আমি ঘুরতে উঠতে পালিয়ে যেতে চাই, ডিজায়ার টু এসকেপ। তুমি চাও মরতে বা আত্মহত্যা করতে, ডিজায়ার টু ডেথ অর সুইসাইড। কি আশ্চর্য বিষয়, তাই না? আশ্চর্য না ছাই, জীবনকে ভোগ না করতে পারার ব্যর্থতায় ভোগ। আমার তো মনে হয় এই ঘরটাই পুরো অসুস্থ, একটা ছেঁড়া বইয়ের মতন। প্রতিদিন একটা একটা করে পৃষ্ঠা উড়ে যায়, আর আমার এই ঘরে থাকতে তো ঘৃণা করে। সিফা, তুমিও কি রাতে আমার মতো স্বপ্ন দেখো? উড়ে পালানোর স্বপ্ন, ড্রিমস অফ ফ্লাইং এসকেপ, নিচে পড়ে যাওয়ার স্বপ্ন, ড্রিমস অফ ফলিং ফ্রম হাইট। আমার স্বপ্নে শুধুই অন্ধকার, ধ্বংসস্তূপ, কান্নার আওয়াজ, মৃতদেহের স্বপ্ন, ড্রিমস অফ ডেড বডিজ। তবু এক ছাদের নিচে দুজনার বসবাস, দুজনার চাওয়া পাওয়া দুরকম 12 মাস। এক জীবন বেঁধেছি এক ঘরে, দুজনার আত্মার দুই বিপরীত সুর, এক বালিশে মাথা রাখি মোরা, অথচ দুজনে দুজনার মতো। এই বিচিত্র সংসারে যত যাব ইচ্ছে আপামনি দুপুরের লাঞ্চে কি দিব টেবিলে? আমার পেট ভর্তি অ্যাসিডিটি, অ্যাভারশন ফ্যাট ফুড, চর্বিযুক্ত খাবার পছন্দ নয়, মানে আমার সহ্য হয় না। আমার জন্য তেমন কিছু করার দরকার নেই, আমার একটু টক জাতীয় কিছু খেতে ইচ্ছে হচ্ছে। ডিজায়ার শাওয়ার থিংস, টক হলেই হবে একটু। আর মিশু, টক ডালটা দিও, আর ঝোল মাংসটা আমার প্লেট থেকে সরিয়ে রেখো, চর্বির গন্ধে মাথা ঘুরায়। আর ভাজা মরিচের ভর্তা যদি থাকে আমাকে দিও। ডিজার স্পাইসিস হাইলি সিজন ফুড, ঝাল মশলাযুক্ত খাবার লোক, দুধে বিতৃষ্ণা। তোমার ছোট দুলাভাই কি খাই শুনে দেখো, তারও তো আবার ভিন্ন খাবার লাগবে মনে হয়। ছোট দুলা ভাই কি খাবেন? আমার জন্য মিষ্টি আর গোশ জাতীয় এগুলো কিছু রেখো না, বুঝলে? অ্যাভারশন টু মিট অ্যান্ড সুইটস, মিষ্টি এবং মাংস আমার একেবারেই অপছন্দ, বুঝলে? ডিজার অ্যালকোহল, সোর, এই বলতে পারো অ্যালকোহল, টক জাতীয় এগুলো আমার খুব ভালো লাগে, বুঝলে? আজকে ওটাই রাখো আমার জন্য। আর আমার জন্য লেবুর রস দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি দিও। ঠান্ডা খাবার ও ধোয়া লাগা খাবার আমার খুব ভালো লাগে। তাহলে আপনার অপছন্দ কি? আমার অপছন্দ চর্বি জাতীয় খাবার ও রুটি জাতীয় খাবার। অ্যাভারশন ব্রেড অ্যান্ড প্যাটস। নাও মিশু, এই ঝাল কয়টাও নিয়ে যাও, আমার এই প্লেটের পাশে দিও। সংসার মানে 4টা রেসিপি, কেউ টক, কেউ মিষ্টি, কেউ ঝাল, কেউ তিতা, কেউ গরম, কেউ ঠান্ডা, বিচিত্র এই সংসার। বিচিত্র সংসারে যত যাব আমার ছোটবেলাটা খুব সহজ সরল ছিল। মা একটু বকা দিলে আমি যে সে কি কাঁদতাম। আর আমি ছোটবেলাতেও খুব সমালোচনায় ভেঙে পড়তাম, সেন্সিটিভ টু ক্রিটিসিজম। তবে খুব আনন্দময় এবং মানে খুব কথা বলা একটা বাচ্চা ছিলাম, চেয়ারফুল অ্যান্ড টকেটিভ চাইল্ড। আমি ছোটবেলা থেকেই সাজগোজ পছন্দ করতাম, আর জামার ভাঁজ
সোজা না হলে বাইরেই বের হতাম না। তো তুমি এখনো আছো। পরিপাটি পোশাক পছন্দ করতাম, আর খেলনাগুলো যত্ন করে সাজিয়ে রাখতাম। এই নিকট আত্মীয়রা আসলে আমি খেলনাগুলো লুকিয়ে রাখতাম, যাতে ছোট ছেলেরা না নিতে পারে। আর আমার ছোটবেলা তো আমি তো ছোটবেলায় ঘরেই থাকতাম না, এ বাড়ি ও বাড়ি মাঠ ঘাট আত্মীয়ের বাড়ি বেড়াতাম, ঘর ভালো লাগতো না। ডিজায়ার টু ট্রাভেল। আমি ছোটবেলায় খুব চুপচাপ থাকতাম, বলতে পারেন স্যাডনেস ইন চাইল্ডহুড। সবাই খেলতো, আমি জানালা দিয়ে শুধু তাকিয়ে দেখতাম। কখনো খেলতে গেলে মারামারি করতাম, আর মারামারি তো জানো তো না, মারামারি না, খেলার উপকরণ একেবারে ভেঙে চুরে নষ্ট করে দিয়ে আসতাম। অবশ্য এর জন্য মাকে সালিশ বিচারের সম্মুখীন হতে হয়েছে অনেকবার। বোঝা যায়। কি গো, মায়াজমের কারাবন্দি কয়েদিরা কি গল্প চলছে? এই মামা আসছে। এই মিশো, একটা চেয়ার দাও, মামা এসেছে। বসেন মামা। মামা ভালো ভালো আছেন? বসেন বসেন বসেন। মামি, মিশু, চাও দিও তো, মামা আসছে। তারপরে মামা দিনকাল যাচ্ছে কেমন? ভালো চলছে। হ্যাঁ, অনেকদিন তো আসেন না, সময় হয়ে ওঠে বাবা না। সময় পায় না। ব্যস্ত মানুষ। মামিকে নিয়ে আসলেন না যে মামা? মামি সে তার ব্যস্ততা নিয়ে পড়ে আছে, কাছে সময় হয় না। সব সময় একই রকম। মামা, মায়াজামের এই বিচিত্র জমেরা তাদের ছোটকালের গল্প করছে। অদ্ভুত হাতে গড়া এই 4 বিচিত্র জমেরা। তো তুমি কি এর বাইরে নাকি চারজনের? না, বাহিরে না, তবে ঠিক এদের মতো না, একটু আলাদা, কেমন জানি মিশ্র মিশ্র লাগে। ঠিক আমার মতো, তোমাদের ডাক্তার সাহেবের মতো। তা তোমাদের বর্তমান গল্পগুলো কেমন চলছে? মামা, বর্তমান আত্মসম্মানের টানাপোড়েন চলছে। বর্তমান চলছে অভাববোধ, সংগ্রাম, উন্নত হওয়ার প্রচেষ্টা, ল্যাক, ইফোর্ট, হোপ, অর্থাৎ অভাব, প্রচেষ্টা, আশা, এভাবেই চলছে বর্তমান সময় মামা। তো সাইজবুল মামা, আপনার কি অবস্থা? এই গোপনতা, দ্বৈততা, ঘনীভূত চাপ, ছদ্মবেশী আচরণ, আত্মরক্ষার স্টাইল, হিপোক্রাসি এবং সজ্জা, এই নিয়ে আছি। সাপ্রেশন, কম্পেনসেশন অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ দমন, প্রতিপূরণ, নিয়ন্ত্রণ। তোমার রক্তটা মামা, তোমার কি অবস্থা? সব কিছু শেষ মনে হয়, মানে সব কিছু একেবারে ধ্বংস করে ফেলি। ডিসপায়ার, ডিস্ট্র্যাকশন, ক্লপস, অর্থাৎ নিরাশা, ধ্বংস, পতন, এই তো চলছে। তোমার ছোট মামি, তোমার কি অবস্থা? এই তো ভাঙা ঘর, দুর্বল ভিত, পরিবর্তন, এই নিয়েই আছি। রেস্টলেসনেস, এসকেপ, চেঞ্জ, অর্থাৎ অস্থিরতা, পালিয়ে যাওয়া, পরিবর্তন, এই স্বাভাবিক। আচ্ছা, এত গেল তোমাদের কোর প্যাটার্ন, মূল অন্তর্দ্বন্দ্ব, মূল স্লোগান, অর্থাৎ কোর স্লোগান। এর কোর স্লোগানটা কি মামা, কোর স্লোগান হলো অন্তরের নিরাপত্তাহীনতা, অপরিপূর্ণতার কষ্ট, ক্ষীণ আত্মবিশ্বাস, রেস্টলেস আউটসাইড, ওর্থলেস ইনসাইড। বাইরে নিজেকে যতই ব্যস্ত রাখি, ভিতরে নিজেকে অনেক তুচ্ছ মনে হয়। বাহিরে পারফেকশন, আর ভিতরে গিল্ট, সাপ্রেশন, ওভার গ্রোথ আউটসাইড, ওভার বার্ডেন ইনসাইড। আত্মঘাতী ভাবনা, ভাঙচুর, ডুম অনুভব, ক্লপস আউটসাইড, ক্রাপশন ইনসাইড। বাহিরে ভেঙে পড়ি, ভিতরে পচন ধরেছে মামা। যাযাবর মন নতুন কিছুর খোঁজে ছুটে বেড়ায়, ভিতরে গভীর ক্লান্তি, হতাশা, স্থিরতা থেকে ভয়। এসকেপ আউটসাইড, এক্সিকিউশন ইনসাইড। বাহিরে ক্লান্তি, ভিতরে হতাশা। এই বিচিত্র সংসারে আসসালাম। আচ্ছা, ওনার ফাইলটা রেডি? জি স্যার। দেখো তো ফাইলে কি আছে।
আচ্ছা, আপনি তো বললেন যে আপনার খুব ভয় বেশি। এই ভয়গুলো আসলে কেমন, একটু বর্ণনা দেন তো। স্যার, আমার ভয়গুলোর মধ্যে প্রধানত আমি ব্যর্থ হওয়ার ভয় পাই। ভবিষ্যৎ সম্পর্কেও আমার ভয় আছে। অন্ধকার এবং ভূতেরও ভয় আছে আমার। আমি গরিব হয়ে যাওয়ারও ভয় পাই। স্বাস্থ্য নিয়েও আমি ভয় পাই। অসুস্থ হওয়া আমার খুব এটা দুশ্চিন্তার বিষয় যে আমি অসুস্থ হয়ে পড়বো। এগুলোই মোটামুটি স্যার। আপনার তো ভাইরে কি আছে? আপনার তো দেখছি আত্মবিশ্বাসের অভাব ও অপর্যাপ্ততার অনুভবের প্রতিক্রিয়া ঘটিত ভয় রয়েছে। সেন্স অফ এডিকুয়েসি অর্থাৎ অন্তর্নিহিত অসামর্থ্য বোধ কাজ করতেছে। ইনসিকিউরিটি, পরিত্যক্ত বোধ হওয়া এটা আছে। বোধও রয়েছে। মূলত এই স্বপ্নগুলো শারীরিক মানসিক দুর্বলতা থেকে আসে, যেমন লো ভাইটালিটি ও উদ্বিগ্ন চেতনারই প্রতিচ্ছবি এগুলা। আসলে আপনার এই রাতের ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, এগুলো সবই এক অজানা রূপক। আর এজন্যই আপনি চান পাশে কেউ থাকুক। তারপরে একা টিকে থাকার যে আত্মবিশ্বাস, সেটা পান না আপনি। এ কারণেই ভালোবাসা চান। ভালোবাসা খোঁজে না তো, আশ্রয় চান আপনি। আর তার চেয়ে সবচেয়ে বেশি চান একাকিত্ব থেকে বাঁচতে। এটাই তো আপনার ইনার অ্যাপ্লিকেশন। ঠিক ধরেছেন মনে হয় স্যার। এটাই আমাদের হোমিওপ্যাথি। স্যার, আপনার চিকিৎসায় কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি স্যার। আমার মনে হচ্ছে আপনার চিকিৎসায় আমি সুস্থ হয়ে যাব। এমন বিশ্বাসের কারণ কি? আমি আসলে খুব আশাবাদী মানুষ। ইনশাল্লাহ ভরসা রাখেন, দেখি আল্লাহ তাআলা কি করেন। আমরা তো শুধু আরেক চিকিৎসা দেই, আরেকবার দেন মহান আল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ, তাহলে কথা হবে পরে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শরীফ সাহেব, ফাইলটা রেডি জি। দেখো তো। ডাক্তার সাহেব, আপনি কিন্তু অন্য কারোর সঙ্গে আমার কথা শেয়ার করবেন না। রোগীর যাবতীয় তথ্যাবলী একজন চিকিৎসকের কাছে আমানত। আপনি কি আমার সব রেকর্ড সংরক্ষণ করবেন? আপনার আদর্শ চিকিৎসার প্রাপ্তির খাতিরে। এই ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো? আদর্শ নির্বাচিত হলে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি আমাকে ভালো করতে পারেন, আপনার রুগীর কোনো অভাব হবে না। আমি আপনাকে অনেক রুগী দিতে পারবো। আল্লাহ ভরসা, আগে আপনি সুস্থ হন। আচ্ছা শরীফ, আপনি তো আপনার রোগীলিপিতে অনেক ভয়ের কথা বললেন। মূলত আপনার ভয়গুলোর প্রকৃতিটা কীরকম? এই ধরেন ধরা পড়ে যাওয়ার ভয়, অপমান বা বদনামের ভয়, কুকুরের ভয়, তারপরে ধরেন আপনার ওই যে কীভাবে বলি, ওই যৌন পাপ ফেরাস হওয়ার ভয়। আপনার ভয়গুলো যেমন সন্দেহ, অপরাধবোধ, এগুলো আসলে নিজেকে ঢেকে রাখার প্রবণতা থেকে উৎসারিত। আর কুকুর ভয়ের পেছনে রয়েছে এক গভীর মানসিক প্রেক্ষাপট। সেখানে আঘাত পাওয়ার আতঙ্ক জড়ো হয়েছে। আপনার ভিতরে ট্রমাও জট পাকিয়েছে। আপনি যে মূলত কুকুরের ভয়টা পাচ্ছেন, এই কুকুরটা হলো আপনার এখানে একটা প্রতীক। আমরা যে স্বপ্নগুলো দেখি, স্বপ্নগুলোর কতগুলো ব্যাখ্যা আছে। স্বপ্ন আমরা এমনি এমনি দেখি না, কখনো প্রতীকী রোগে দেখি, কখনো আমাদের অর্গানিক ডিস্টার্বের জন্য দেখি, কখনো আমাদের অবচেতন মনে কোনো ছাপ পড়ে সেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি। মূলত আপনি যতগুলো ভয় বলেছেন তার ভিতরে অধিকাংশই বলেছেন কুকুরকে খুব বেশি ভয় পান। দেশে এত প্রাণী, এত জীবজন্তু থাকতে আপনি সেগুলো ভয় পাচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন কুকুর। এই কুকুরটা মূলত আপনার এখানে প্রতীক হিসাবে আসে, যা আনপ্রেডিক্টেবল থ্রেট এর রূপ। হতে পারে লুকানো জিনিস কুকুর দেখতে পায়। যেমন আপনার চরিত্রের ভিতরে আপনি সবসময় নিজেকে ভয়তে থাকেন যে আমার ভিতরের লুকানিত গোপন জিনিস যেন কেউ না বোঝে, কেউ না দেখে। আপনি সবসময় এটা পারফেক্ট করে রাখতে চান, নিজেকে আড়াল করে রাখতে চান। কুকুর এখানে কি করে? কুকুর এখানে কিছু দেখে ফেলার ভয়, কারণ কুকুর খুব সূক্ষ্ম জিনিস দেখে, রাতের জিনিসগুলো দেখে, চোর ডাকাতগুলো দেখে। এইখান থেকে আপনি নিজেকে ডিফেন্স নিচ্ছে আপনার আত্মা। যেমন কুকুর লুকানো জিনিস দেখতে পাবে, কুকুর গন্ধ পাবে, কুকুর কিছু খুঁজে পাবে। এই ভয়টা থেকে আপনি মূলত
প্রতীক হিসাবে এটা দেখেন। যেমন বাইরের আউটলুকিং, আপনার এই পোশাক পরিচ্ছদ আছে, কুকুরে যদি কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে যায় তাহলে আপনি ওপেন হয়ে যাবেন, আপনার গোপনীয়তা সব ধরা পড়ে যাবে, এই ভয়টা আপনি পান। এটা একটা প্রতীক হিসাবে আসে। কুকুর যদি আপনাকে ফেউ দেয় কখনো, তাহলে আপনার ইজ্জত যাবে, যে অমুক শরীফ সাহেব আগামী বছর নির্বাচন করবে চেয়ারম্যানে, তাকে কুকুরে ফেউ দিছে, এই নিয়ে হাসাহাসি হবে, এখান থেকে আপনি একটা ভয় পাচ্ছেন। এই সমালোচনায় ভয়ের জন্য আপনার কুকুর ভয় আছে। কুকুর মূলত এখানে একটা প্রতীক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা, ওনার ফাইলটা রেডি? জি স্যার। দেখো তো ফাইলে কি আছে। আচ্ছা সিফাত সাহেব, হ্যাঁ ডক্টর। আপনার তো রোগীলিপি করলেন আমরা সহকারীরা, ওখানে দেখলাম মূলত আপনার একটা আরোগ্য নিয়ে খুব চিন্তা, আপনি এ সম্পর্কে একটু বলেন। আমার রোগগুলো আমার মতোই পচনশীল আর ডিস্ট্রাক্টিভ। এরও মনে হয় না ভালো হবে। এ তো হতাশার মতো, কি হলো? তা জানি না ডক্টর, তবে কেন যেন মনে হয় পৃথিবীটা খুব নিষ্ঠুর, মায়াদয়াহীন, আর তার মাঝে আমি এক দায়িত্বহীন, বন্ধনহীন, ধ্বংসযোগ্য। আপনার ভিতরে সিফিলিসের প্রলয় বইছে, তাই প্রলয়নকারী বোধ হচ্ছে। এমন ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি কেটে যাবে। ঠিক আছে, ওষুধ দিয়ে দেখেন তো, হয় ভালো হবে, না হয় মরেই যাব, যা হবার হবে। কারণ রোগ নিয়ে কি আসলে খুব ভয় আপনার? না ডক্টর, রোগ নিয়ে ভয় না, মৃত্যু তো একদিন হবেই, হয়তো দুদিন আগে, হয় দুদিন পরে। তাহলে কোন ধরনের ভয় হয় আপনার? ডক্টর, ভয় বলতে পারেন কুকুরের ভয়, অন্ধকারের ভয়, সাপ, রক্ত, এগুলোর ভয়। আরেকটা ভয় আমাকে খুব বিশেষ করে প্রভাবিত করে, পাগল হয়ে যাওয়ার ভয়। আমি খুব পাগল হতে ভয় পাই। আপনার এমন ভয়গুলোর পেছনে রয়েছে এক গভীর ধ্বংসাত্মক ও আত্মবিনাশী অভ্যন্তর। এ ভয় শুধুই বাহ্যিক ভয় না, এ ভয় শুধুই ভয় না, মানসিক অবক্ষয় ও আত্মক্ষয়ের প্রতিফলন। মূলত আপনার এই স্বপ্নগুলো ডিস্ট্রাকটিভ আউটলুক, অর্থাৎ আপনার যে ধ্বংসপ্রবণ জীবন দৃষ্টি, এই বেতারের ছায়ার প্রতিচ্ছায়া, জিনিসটা বুঝতে পেরেছেন? তার মানে আপনার এসব দুঃস্বপ্নের নির্মাতা হলো আত্মঘৃণা থেকে সৃষ্টি হয়েছে, বা আত্মঘৃণাই এই স্বপ্নের নির্মাতা। আর রাতের যে কথাটা বললেন, এটা মানে রাত মানে তো আমরা সমাপ্তি, শেষ, অন্ধকার, সেই সমাপ্তির প্রতীক হিসাবে আসে। আর অন্ধকারটা হলো মূলত অপশক্তি, আমরা যে আধারটা ধরি এটা মূলত একটা অপশক্তি, সেটাও প্রতীক হিসেবে আসে। এগুলো মূলত আপনার অস্তিত্বের প্রশ্ন ধরে নিতে পারেন। আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখার বা অস্তিত্ব ধ্বংস হওয়ার যে প্রবণতা, এখান থেকে আপনার উৎসারিত এই স্বপ্নগুলো। এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা নিয়ে খুব ভাবনার কিছু নেই। ওকে, আচ্ছা, তো ইনশাল্লাহ আসেন, দেখা হবে, ওষুধ নিয়ে যান এখান থেকে। ওকে, থ্যাংক ইউ। ওরা ওষুধ দিচ্ছে, নিয়মিত খাবেন, না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো ডাক্তার। টিউলিপের ফাইল দেখেছো? জি স্যার। কে করেছে কেসটা কি? স্যার আমি দেখেছি, রেডি করে নিয়ে আসছি, এখন আপনি একটু তার সাথে কথা বললে ক্লিয়ার হবে। আচ্ছা, স্যার জি বলুন। আপনি আমার 13তম ডাক্তার। তাহলে 14তম কে হবে? ঔষধ খাই, ভালোও হই, কিন্তু আবার নতুন দুটো রোগ এসে জুটে পড়ে। একটা ভালো হয় তো দুটো নতুন রোগ হয়। তো এভাবে একের পর এক ডাক্তার পাল্টালে পুরো আরোগ্য আনয়ন করা তো কঠিন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই দোষ যেটা আপনার, মূলত দোষেরা জট বেঁধেছে আপনার ভিতরে এবং ধাতুকে নিয়ন্ত্রণহীন করে ফেলেছে। আর এই জন্য তো আপনার পরিবর্তনশীল মন আছেই, এই জন্য স্থায়ী হতে পারেন না কোনো চিকিৎসায়। ঔষধ পরিবর্তন করে তাড়াতাড়ি আরোগ্য করা যায় না? দেখো টিউলিপ, আসলে আপনার দেহ অভ্যন্তরে মূলত অনেক ডিফিসিয়েন্সি, অনেক কিছু ডিফিসিয়েন্সি। এটা শুধু আপনার না, আপনার মাতৃগর্ভ থেকেই আপনার ভিতরে ডিফিসিয়েন্সি আসছে। এগুলো পূরণ করা একান্ত প্রয়োজন। আর পূরণ করে যখনই আসবো, তখনই এগুলো আরোগ্যের
ব্যাপারে আমরা আশান্বিত হব, কিন্তু আপনাকে নিয়ে ভয় আছে। আপনি তো 14তম ডাক্তার খুঁজবেন। আমার এটা ভালো হতে কতদিন লাগবে? আপনার অস্থিরতাটুকু কেটে গেলেই আমরা আশান্বিত হব। আচ্ছা টিউলিপ, আপনার অন্য কিছু বলার আছে? আসলে আমার কিছু জিনিস সম্পর্কে বলার আছে যেগুলোর ভিতরে আমার খুব ভয় করে, মানে না বললে নয় এমন ভীষণ ভয় লাগে বিভিন্ন জিনিসে। যেমন বন্ধ আবদ্ধ ঘরে প্রচুর ভয় লাগে, অন্ধকারেও অনেক ভয়, নিয়মে বাধা পড়ার ভয়, বন্দি হওয়ার ভয়, আর নতুন জায়গা ও অপরিচিত পরিবেশেও ভয় লাগে আমার। সেগুলো রেকর্ডে আসছে? আর এমন কি আছে? এমন ভয় আসে আবদ্ধতা, বন্দিত্ব, স্থির জীবনের শ্বাসরুদ্ধতা থেকে। আপনার মাঝে এক স্বাধীন চেতা আত্মার মুক্তির আকাঙ্ক্ষা ও বাদনের তীব্র বিদ্রোহ রয়েছে। সেখানে বদ্ধ ঘর ও অন্ধকার যেন বন্দিত্বের রূপক কারিগর। স্বপ্নেও সেখানে আটকে যাচ্ছেন, শ্বাস নিতে পারছেন না এই জন্য। জি ম্যাম, একদম। আসলে এটা নিয়মের ভিতরে বাধা পড়েছেন আপনি। নিয়মের ভিতরে বাধা পড়া এবং বন্দী হবার যে আপনার ভয়, মূলত এটা আপনার মানস স্বাধীনতা পিপাসার্থ। কথাটা আমি বোঝাতে পেরেছি? জি স্যার। আপনি যে মানস স্বাধীনতা প্রতিমা, সেটা আসলে প্রচুর স্বাধীনতা চান আপনি। আপনি স্বাধীনতার পিপাসার্থ, মুক্তির তৃষ্ণা। এই জন্য আপনি মনে হয় সম্ভবত তৃষ্ণা নাম আপনার ডাক নাম, সবাই তৃষ্ণা বলে ডাকে। এই তৃষ্ণা মূলত আপনার মানস মনকে উস্কে দিচ্ছে। ঠিক আছে? স্বাধীনতা ও বন্দিত্ববোধের যে দ্বন্দ্ব, সেখান থেকে উৎসারিত যে স্থলটা, ওখানেই আপনার স্বপ্ন উদ্ঘাটিত হয়, ওখান থেকেই আপনি স্বপ্ন দেখেন। ইনশাল্লাহ এটা ভালো খবর। শুধু ডাক্তার পাল্টায়েন না, এই পরিবর্তনশীলতা আপনার টোটাল ক্যারেক্টারের ভিতরে, আপনার টোটাল প্রকৃতির ভিতরে আপনার পরিবর্তনশীলতা একটু স্থির হতে পারলেই ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করবেন। আশা করি আপনার 14তম ডাক্তার আর খুঁজতে হবে না। তো ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। বিচিত্র সংসারে আচ্ছা আমি শুধু, তুমি তো এই পরিবারের সবই জানো, দেখো, বোঝো। এই পরিবারের মানুষ হিসেবে কে কেমন? ভালো। বড় আপা, শরীফ আপা, উনি খুবই ভালো, খুবই আন্তরিক, সবাইকে খুবই ভালোবাসে। কিন্তু ওনার কিছু সমস্যাও আছে। যেমন? মামা, ওনারা যদি কেউ কেয়ার কম করে, তা মনে করে কি যে ওনারা হয়তো কেউ ভালোবাসতেছে না। আবার উনি সবসময় শুধু দুশ্চিন্তা করে, যদি না হয় না পারি, মানে সব কিছুতে এরকম একটা ভাব যে পারি না, পারবো না, এরকম একটা ব্যাপার সব কিছুতে। আচ্ছা, তোমার বড় দুলাভাইটা কেমন? তার সম্পর্কে তো কিছু একটু বলো। বড় দুলাভাই সাইফুল ভাইয়া, উনি একটু চুপচাপ, কম কথা বলে, সব বাড়িঘর সব গুছালো গাছালো লাগবে এরকম একটা বিষয়। একেবারে পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। সে নিয়মের রাজা, সে জুতো মানে আগের থেকে ঠিক করে রাখে যে কোথায় কি রাখবে সব কিছু। কিন্তু ওনাকে সবাই সম্মান করে, মান্য করে। মামা, ওনার আবার খারাপ দিকও আছে কিছু। যেমন? উনি গোয়ার টাইপের, একরুখা। রাগ করলে চুপ করে যায়, নিজের পছন্দ ছাড়া অন্য কারোর পছন্দ সে পছন্দ করতে চায় না। মানে সে যেটা বোঝে সেটাই বোঝে। হ্যাঁ, উনি ভিতরে ভিতরে গুমড়ে পড়ে এবং শরীরে কিছু এক্সট্রা সমস্যাও আছে। যেমন? বিবৃতিমূলক, হাঁটু ফোলা, গেটে বাত, আরো যে কত কি। তুমি তো দেখছি একেবারে এক্সরে মেশিনের মতো মানুষের ভিতরের দৃশ্য তুলে আনতে জানো। তুমি ছোট দুলাভাই সম্পর্কে তো একটু জানাবো, বলো তো সে কেমন মানুষ হিসেবে? শিপাত ভাইয়া? হ্যাঁ, শিপাত ভাই। ওনাকে আমার বুঝতে খুব কষ্ট হয়। উনি যেন কেমন, অতিরিক্ত সাহসী, দয়া মায়া কম, একাকী থাকে সব সময়, যেন কষ্ট লুকাচ্ছে কিছু একটা এরকম। সে তো এমনিতেই রক্তটা। হ্যাঁ, নিষ্ঠুর ধরনের। এবং
সবসময় এমন এমন কথা বলে মাঝে মধ্যে যে গায়ের লোম কাটা দিয়ে ওঠে। আর তোমার ছোট মামি? ছোট আপা টিউলি পাপা, ওনাকে সবাই খুবই পছন্দ করে। উনি খুবই প্রাণবন্ত, মাঝে মধ্যে হাঁটা চলার ভিতরেও গান করে, গুনগুন করে, এবং নতুন কিছু করতে ভালোবাসে। পরিবর্তনশীল। হ্যাঁ, উনি ঘর পাল্টাতে চায়, জীবন পাল্টাতে চায়, শহর পাল্টাতে চায়, মানে সব অনেক আবেগ, সব কিছু পাল্টাতে চায়। কিন্তু উনি প্রাণবন্ত মানুষ। হ্যাঁ, উনি আবার দ্রুত হতাশা হয়ে পড়ে। তোমার বিশ্লেষণ তো দেখছি মেডিকেল রিপোর্টের থেকেও স্পষ্ট। আচ্ছা, তুমি একটু বলো তো, তুমি কার জন্য বেশি চিন্তিত থাকো? সবাই ভালো, কিন্তু ছোট দুলাভাইটা কেমন ধ্বংসের পথে হাঁটছে। আমি তো দেখছি তোমার চোখে যেন মাইক্রোস্কোপ বসানো। আসলে আমি হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান স্যারের একটি বই পড়েছিলাম। সে বইয়ের মায়াজাম অধ্যায়ের বর্ণনা মোতাবেক এই পরিবারটি মায়াজামের, এই পরিবারটি যেন একটি জীবন্ত হোমিওপ্যাথির পাঠশালা। এই চারজন দেখছে চারটি মায়াজাম, আর এটি যেন মনে হচ্ছে একটি, এই পরিবারটি যেন একটি হোমিওপ্যাথির পাঠশালা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিসেস শরীফার ফাইলটা দেখেছো? জি স্যার, মিসেস শরীফার কেস টেকিং ফাইল স্যার আচ্ছা, রেডি আমার হাতে। একটু বলো তো। স্যার, মিসেস শরীফার কেস টেকিং ফাইল অনুযায়ী উনি মূলত ফাংশনাল ডিসঅর্ডারে ভুগছেন। ওনার ঘাটতিমূলক সমস্যা, স্নায়বিক দুর্বলতা আছে, পরিপাক ডিসফাংশন, অ্যাসিডিটি, কনস্টিপেশনের মতো সমস্যাগুলো স্যার আমরা দেখতে পাচ্ছি ওনার। আর চুলকানিযুক্ত চর্মরোগ, যেগুলোকে আমরা একজিমা বলে থাকি, আর ড্রাই স্কিন নিয়েও স্যার উনি খুব সমস্যার মধ্যে আছে। আর মিসেস শরীফার মেন্টাল স্টেটে স্যার ভয়, অস্থিরতা, দুশ্চিন্তা, এই তিনটাই স্যার বিদ্যমান আছে। আর ওনার যে রোগের প্রকৃতি, এটা ধীর, দীর্ঘস্থায়ী এবং টিউবারকুলারের মতো ফ্ল্যাকচুয়েটিং। ম্যাম, এই যে আপনি বললেন যে ফ্ল্যাকচুয়েটিং, এই ফ্ল্যাকচুয়েটিং এর অর্থ কি? ভয় পেন না, এটা রোগের গতি প্রকৃতি। অ্যাকচুয়ালি ফ্ল্যাকচুয়েটিং সিমটম মানে রোগ লক্ষণ ওঠানামা করা বা পরিবর্তনশীল। যেমন ধরেন ফ্ল্যাকচুয়েটিং ফিভার, অর্থাৎ কখনো খুব বেশি জ্বর, আবার কখনো জ্বর নাই। বা ধরেন ফ্ল্যাকচুয়েটিং মুড, মানে মেজাজ ওঠানামা করা। যেমন ধরেন এখন আপনি খুব স্বাভাবিক নর্মাল মেজাজে আছেন, কিন্তু হঠাৎ করে আবার খুব বেশি হাইপার হয়ে গেলেন। এগুলোকেই মূলত ফ্ল্যাকচুয়েটিং বলে। রেপার্টরিতে আমরা এই ধরনের সিমটমকে চেঞ্জিং বা চেঞ্জেবল মুড বলে থাকি। আচ্ছা ডাক্তার খাদিজা, এই সাইফুল সাহেবের ফাইলটা কি রেডি? জি স্যার, মিস্টার সাইফুল সাহেবের কেস টেকিং ফাইল রেডি অলরেডি। বলো তো। স্যার, মিস্টার সাইফুল সাহেবের কেস টেকিং ফাইল অনুযায়ী উনি মূলত ওভারগ্রোথ, স্ট্রাকচারাল হাইপার প্রলিফারেশন, প্রলিফারেটিভ ডিসঅর্ডার, যেগুলোকে আপনি আমাদের বিবৃদ্ধিমূলক বা অতিরিক্ত সৃষ্টির প্রবণতা, বৃদ্ধি, স্ফীতি এগুলো বলে চিনিয়েছেন। উনি মূলত এই ধরনের সমস্যাগুলোতেই সাফার করছেন। ওনার আঁচিল, টিউমার, ফাইব্রয়েড, ফোলা এগুলো আছে স্যার। ওনার গনোরিয়ারও ইতিহাস পাওয়া গেছে। আর ওনার বাত আর আর্থ্রাইটিসের সম্ভাবনা আছে স্যার। মিস্টার সাইফুল সাহেবের মেন্টাল স্টেট অত্যন্ত গিল্ট আর অবসেসিভ বিহেভিয়ার প্রবল। ওনার যে রোগের প্রকৃতি স্যার, এটা ধীরে বাড়ে, গভীর হয়, আবার চাপা পড়ে। অবসেসিভ বিহেভিয়ার কি ম্যাডাম এটা? অবসেসিভ বিহেভিয়ার হচ্ছে বাতিগ্রস্ত আচরণ বা একই আচরণ বারবার করা। যেমন ধরেন অদ্ভুত কিছু নিয়মকানুন মানা, বা একই কথা বা কাজ বা চিন্তা বারবার করতে থাকা, বারবার হাত ধুতে থাকা, অথবা আপনি দরজা লক করেছেন তারপরও বারবার চেক করছেন সন্দেহবশত। এইগুলোকেই মূলত অবসেসিভ বিহেভিয়ার বলে। আচ্ছা ডাক্তার খাদিজা, জি স্যার। সিফাত সাহেবের ফাইলটা একটু দেখো তো। জি স্যার, ওনার ফাইলটা আমি নিয়ে এসেছি। স্যার, মিস্টার সিফাত সাহেবের কেস টেকিং ফাইল অনুযায়ী উনি মূলত স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন,
আলসার, ডিকে, ডিপ্রেশনে ভুগছেন। ওনার ধ্বংসাত্মক টেন্ডেন্সি আছে, ভাঙচুর আর আত্মঘাতী চিন্তায় ভুগছেন উনি। আর ওনার যে রোগের প্রকৃতি এটা ধ্বংসাত্মক, আগ্রাসী আর ভয়ানক। আর সিফাত সাহেবের যে মেন্টাল স্টেট, ওনার মেন্টাল স্টেটে ডিপ্রেশন আর ডিস্ট্রাকটিভ ইম্পালস বিদ্যমান আছে। স্যার, মিস্টার সিফাত সাহেবের হাড় ক্ষয়, গ্যাংগ্রিন, অটো ইমিউন রোগ, স্নায়বিক অবক্ষয়, প্যারালাইসিস আর স্ক্লেরোসিসেরও প্রবণতা আছে। আচ্ছা ম্যাম, এই যে স্ক্লেরোসিস প্রবণতাটা কি একটু বলবেন কাইন্ডলি? স্ক্লেরোসিসের বাংলা অর্থ হচ্ছে শক্ত বা কঠিন হয়ে যাওয়া। শরীরের কোনো টিস্যু বা অঙ্গ যখন স্বাভাবিক নমনীয়তা হারিয়ে ঘন, শক্ত, কড়কড়ে হয়ে ফাইব্রোসিস বা ডিজেনারেশনের অংশে পরিণত হয়, তখন তাকে আমরা মূলত স্ক্লেরোসিস বলে থাকি। যেমন ধরেন মাল্টিপল স্ক্লেরোসিস, সংক্ষেপে এটাকে এমএস বলে। এটা স্নায়ুতন্ত্রের রোগ যেখানে মাইলিন স্তর নষ্ট হয়ে যায়। তারপর আপনার লিভার স্ক্লেরোসিস, এখানে লিভার শক্ত হয়ে যায় যা মূলত সিরোসিসে ঘটে। আর আছে আপনার ধরেন আর্টেরিও স্ক্লেরোসিস, এটাতে আপনার ধমনীর দেয়াল শক্ত হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলোকে আমরা মূলত স্ক্লেরোসিস বলে থাকি। তাহলে তো দেখছি উনি 3Dতে অবস্থান করছে। জি স্যার, আসলে 3D ডক্টর 3Dটা একটু বুঝিয়ে বলবেন? 3D ডিস্ট্রাকশন, ডিজেনারেশন, ডিস্ট্রাকটিভ থটস অ্যান্ড বিহেভিয়ার্স। ঘাবড়ে গেলেন নাকি? আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসায় এগুলো রিকভারি করা সম্ভব, অতএব এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ ডক্টর, দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম, বসেন। প্যাথোলজি রিপোর্ট করাইছেন? জি স্যার। আচ্ছা, ওটা আমার সামনে জমা দিয়েছেন? আচ্ছা, ওটা রিপোর্ট চলে আসবে, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো ডাক্তার খাদিজা। জি স্যার। আচ্ছা ডাক্তার খাদিজা, জি স্যার। মিসেস টিউলিপের ফাইলটা একটু দেখে বলো তো। জি স্যার, শিওর। স্যার, মিসেস টিউলিপের কেস টেকিং ফাইল অনুযায়ী উনি মূলত কম্বাইন ডিসঅর্ডারে ভুগছেন। স্যার, আপনি যেভাবে আমাদেরকে বলেছেন মিক্সড ডিসঅর্ডার হলো ফাংশনাল প্লাস স্ট্রাকচারাল উইথ ইনফ্লামেশন, অর্থাৎ মিশ্র রোগাবস্থা, মানে ক্রিয়াত্মক প্লাস গঠনাত্মক সঙ্গে প্রদাহ। মিসেস টিউলিপ, আপনি কি আপনার সমস্যাগুলো বুঝতে পারতেছেন? আপনার শরীরের কন্ডিশন আসলে আপনি মূলত ফাংশনাল এবং স্ট্রাকচারাল এই দুই সমস্যাতেই ভুগছেন। ফাংশনাল ডিসঅর্ডার হচ্ছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভুলভাবে কাজ করছে কিন্তু গঠন ঠিক আছে। আর আপনার স্ট্রাকচারাল ডিসঅর্ডার হচ্ছে যেখানে অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠন নষ্ট হয়ে গেছে, যেমন আপনার হাড় ক্ষয়, আলসার, টিউমার, এগুলো আর কি। আচ্ছা স্যার, প্রদাহ কি? সুন্দর প্রশ্ন। প্রদাহের ইংরেজি শব্দ হলো ইনফ্লামেশন, অর্থাৎ টিস্যু ফুলে যাওয়া, ব্যথা হওয়া, লাল হওয়া, এগুলো মূলত হলো আপনার ইনফ্লামেশন বা প্রদাহজনিত কতগুলির পরিণতি বা প্রতিক্রিয়া। স্যার, এটা থেকে কি ইনফেকশন হতে পারে? পসিবল। স্যার, এই ধরনের মিশ্র লক্ষণ তো দেখা যায় সাধারণত সাইকোসিফিলিটিক মিশ্রিত টিউবারকুলার মায়াজমে। ইয়েস, ঠিক ধরেছো। স্যার, রিপোর্ট অনুযায়ী এখানে লেখা আছে যে ম্যাম যেগুলো বর্ণনা দিলেন, যেমন আলসারেটিভ কোলাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার, কিছু নিউরোজেনারেটিভ রোগ, ঠিক তাই। বারবার ইনফেকশন, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড় ফুসফুসজনিত অসুখ, অটোমাইলিটিস, টিবি, অসহিষ্ণুতা, রেস্টলেস, এগুলো তো টিউবারেরই সন্তান, তাই না স্যার? ইউ আর রাইট। স্যার, এই কেস টেকিং ফাইল অনুযায়ী মিসেস টিউলিপের রোগ প্রকৃতি অতি সক্রিয়, পরিবর্তনশীল আর ওঠানামা করে। আর ওনার মেন্টাল স্টেটে দোটানা, পালিয়ে বেড়ানো আর হাল ছেড়ে দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। টিউবারকুলারের চরিত্রই তো হলো তাই। টিউবারকুলার মানেই তো অল্টারনেটিং, তারপরে ভেরিয়েবল অ্যান্ড সাডেন
ডিক্লাইন, যেটা তোমাদের আগে পড়িয়েছি তো, জি স্যার। এগুলোর বাংলা অর্থ তো তোমার মনে থাকার কথা। তার মানে পালাক্রমে পরিবর্তন, চঞ্চল প্রকৃতি এবং হঠাৎ অবনতি হওয়া, এই ধারাগুলো আপনার রোগের ভিতরে আছে। স্যার, চেঞ্জ, লাভিং ইট, আনস্টেবল, এই বৈশিষ্ট্যটাই টিউবারকুলারের মূল দ্বন্দ্ব। পরিবর্তন চায় কিন্তু স্থায়িত্ব ধরে রাখতে পারে না। আপনি কি রোগী না ডাক্তার? আপনারা সম্ভবত ইউটিউব দেখেন, মেডিকেলের বিভিন্ন প্রোগ্রাম দেখে দেখে আজকাল রোগীরাও ডাক্তার হয়ে যাচ্ছে, নাহলে এত কথা জানেন কি করে? জি স্যার, আসলেই। আচ্ছা, আসলে এসব কারণেই মূলত ফসফরাস, আমাদের হোমিওপ্যাথি ফসফরাস ওষুধ আছে, আমাদের টিউবারকুলিনাম, আমাদের মেডোরিনাম, এবং তোমার তো জানা আছে ব্যাসিলিনাম, জি স্যার, জি। তারপরে আর্সেনিকাম। এই মেডিসিনের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনগুলো নিয়ে মূলত এই রোগীর প্রতিক্রিয়ার ভাইব্রেশনের সাথে যখনই সামঞ্জস্য হয়ে যাবে বা মিলে যাবে, সেটাই হবে তার জন্য আরোগ্যকর বা সঠিক নির্বাচিত ঔষধ। জি স্যার। এই ভাইব্রেশন কথাটা সবসময় মনে রাখলাম। জি স্যার, ইনশাআল্লাহ। তার মানে হোমিওপ্যাথি ঔষধ রোগীর জীবন কবিতার মেলোডি। আশ্চর্য সুন্দর কথা, খুব সুন্দর কথা বলেছেন। আসলেই হোমিওপ্যাথি ঔষধ রোগীর জীবন কবিতার মেলোডি, এটা যারা বুঝতে পারেন তারাই আসলে প্রকৃত জ্ঞানী। আচ্ছা, অসাধারণ বলেছেন আপনি। আসলে না জানার অজ্ঞতা থেকে, বাহিরে থেকে এতদিন হোমিওপ্যাথিকে কত অবজ্ঞাই না করেছি। না জেনে বুঝে মূর্খের মতো ভ্রু কুচকেছি। গোয়ার্তামিতে আদর্শ চিকিৎসা বঞ্চিত হয়েছি। সব পেশাতেই কিছু কুলাঙ্গার থাকে, কিন্তু তাদের অনাদর্শে মহান প্যাথিকে অবজ্ঞা করা আমার ঠিক হয়নি। আজ আমি এমন আদর্শ হোমিওপ্যাথির কাছে না আসলে জানতেই পারতাম না হোমিওপ্যাথি শুধু রূপক নামের রোগটাকেই চিকিৎসা দেন না, চিকিৎসা দেন রোগের মূল কারণে, রোগের প্রতিক্রিয়ায় বিপর্যয় মন ও আত্মাকে। আজ আমি দেখে শুনে বুঝে মানলাম হোমিওপ্যাথি মূলত আদর্শ চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানেরও বিচিত্র সংসার। আমি শুধু দিয়েই গেলাম শুধু, কিন্তু আমাকে কেউ ফেরত দেয় না কিছু। আমার আত্মা চায় আমায় তোমরা বোঝো, আমার প্রয়োজন ভালোবাসার নিশ্চয়তা। আমি ভাঙি তুচ্ছ কারণে। বাহিরে আমি রাজা, ভিতরে শয়তানের ছায়া। আমার প্রয়োজন নিজেকে লুকিয়ে রাখতে পারা। আমার মুখোশী আমার জানালা। আমার আত্মা চিৎকার করে অতিরিক্ততা থেকে, আমায় মুক্ত করো। আমার রক্তে পাপ, আমি আত্মঘৃণায় আহত। ধ্বংসই যেন আমার আশ্রয়। আমার আত্মা কাঁদে, আমায় আলো দাও, আমায় ক্ষমা করো। আমি ছুটি পরিবর্তনের নেশায়, ঘরে মোর রহে না প্রাণ। আমার প্রয়োজন পালাবার পথ, যেখানে কেউ বলবে না থেমে যাও। আমার আত্মা চিৎকার করে, আমায় মুক্তির হাওয়া দাও। কেউ চাই ভালোবাসা, কেউ চাই ক্ষমা, কেউ চাই মুক্তি, কেউ শুধুই শান্তি। আমাদের জীবন পতনে, আমাদের চিকিৎসার নামে যান্ত্রিক পরীক্ষা। শুধু ঔষধই নয়, আমরা চাই আমাদের বুঝে দেখা। আমরা চাই আমাদের হৃদয়ে ছুঁয়ে দেওয়া। চাই একজন আদর্শ হোমিওপ্যাথ, যিনি ধৈর্যশীল এক শ্রোতা, যিনি তীক্ষ্ণ অনুভূতিশীল এক বন্ধু, যিনি বিচক্ষণ এক পর্যবেক্ষক,
যিনি যুক্তিবাদী এক বিশ্লেষক, যিনি মানবতাবাদী এক যোদ্ধা, যিনি ঔষধ আর কাউন্সিলিংয়ের সাথে এক সহচর। তোমরা কারা? এই বিচিত্রতার মাঝে লুকিয়ে আছো, তোমরা কারা? আমরা তুমি কে? আমি প্রেম পিয়াসী শরীর। কেন এভাবে বসে আছো? ইনার কনফ্লিক্ট, ভেতরে গহিনে দ্বন্দ্ব, ফরসেকেন ফিলিং, পরিত্যক্ত বোধ। আমায় কেউ বোঝে না, আমার কষ্ট বোঝে না। তোমার ভিতরের বিশ্বাস কি? ভালো মানুষ হলেই সবাই ভালোবাসবে, আমি চেষ্টা করলেই সবাই খুশি থাকবে। এটাই আমার ইনার বিলিফ, আর তাই আমার ডিজায়ার টু প্লিজ আদার্স, অন্যকে খুশি রাখার তীব্র চেষ্টা। তোমার ভিতরের বিশ্বাসের ইনার কোর কি? আমি বিশ্বাস করি যদি ভালোবাসা পাই আমি সুস্থ হব। লাভ লঙ্গিং ফর, ভালোবাসা তৃষ্ণা। তোমার ভিতরের চাহিদা বা আবেদনটি কি? একটা নির্ভরতা, একটু প্রশ্রয়, একটু বিশ্বাস। আমার প্রয়োজন ভালোবাসার নিশ্চয়তা। এটাই আমার উইপিং অ্যালং, একাকী কান্না। এটাই আমার ইনার নিড, ইনার অ্যাপ্লিকেশন, আমার আত্মার আবেদন। তুমি কে? আমি ছাইকোটি, সবাই আমাকে পারফেক্ট বলে ডাকে। কেন এভাবে পড়ে আছো? ডিলিউশন, পারফেক্ট অ্যান্ড পাওয়ারফুল ইজ, নিজেকে পারফেক্ট অ্যান্ড ক্ষমতাশীল ভাবি, কিন্তু ভেতরে তো ভয়, যদি ফাঁস হয়ে যায় সব। ফেয়ার, বিট্রাইড অফ বিং, ধরা পড়ে যাওয়ার ভয়। ইনার কন্ট্রাডিকশন, বাহিরে আড়ম্বর, ভেতরে শূন্যতা। তোমার ভিতরের বিশ্বাসের ইনার কোর কি? সেলফ কন্টেম্পট, আত্ম অবমাননা। তোমার ভিতরের চাহিদা বা আবেদনটি কি? থ্রিপি, অর্থাৎ পাওয়ার, পেস্টিজ, পারফেক্ট। এটাই আমার ইনার নিড, ইনার অ্যাপ্লিকেশন, আমার আত্মার আবেদন। তুমি কে? আমি হোপলেস এবিলিটি। হোপলেস কেন? মনে হয় সব ধ্বংস হবে, সব শেষ, কেউই আমাকে বাঁচাতে পারবে না। এটাই আমার ইনার বিলিফ। কেন এমন হয়? সুইসাইডাল ডিসপোজিশন অ্যান্ড বোর্ডিং, আমার ভিতরে আত্মহনন প্রবণতা, এবং আমি পুরনো কষ্ট মনে রাখি। হার্ট অল্টারনেটিং উইথ লাভ, আমার ভিতরের ভালোবাসা আর ঘৃণা অদল বদল হয়। আত্মহনন কেন? গিল্ট ফিলিং অফ, আমি আমাকে অপরাধী মনে করি, আর এই অপরাধবোধ থেকে আমার আত্মহননের প্রচেষ্টা বা চিন্তার উদ্রেক হয়। কিসে অপরাধ বোধ? আমি পাপবোধে দগ্ধ, মনে হয় আমি সব বিপর্যয়ের কারণ।
এটাই আমার ইনার কোর। তোমার ভিতরের চাহিদা বা আবেদনটি কি? হয় অন্তরে প্রেমের বিশুদ্ধতা, না হয় আত্মহন। ডু অর ডাই। তুমি কে? আমি আইডিয়ালিস্টিক টিউবার বলি না, সবাই আমায় তৃষ্ণা বলে ডাকে। কেন তৃষ্ণা বলে ডাকে? আমি নাকি পরিবর্তনশীল, শুধুই নাকি বদলাই। এভাবে পড়ে আছো কেন? কন্ট্রাডিকশনারি, ইম্পালস অ্যান্ড ওয়েল। ইচ্ছে ও বাস্তবতার দ্বন্দ্বে পড়ে আছি। ডিজায়ার টু ট্রাভেল, অ্যাভারশন টু হোম। ঘরে থাকতে বিরক্তি, ঘুরে বেড়াতে ভালো লাগে। তোমার ভিতরের বিশ্বাস কি? আমি আদর্শবাদী, যেখানে ইচ্ছা সেখানে পথ রচনা করি। আমি বাঁচতে চাই আকাশ ছুঁয়ে। তোমার ভিতরের দ্বন্দ্ব সংঘাতটি কি? চাই বাঁধন, আবার পালাতে ইচ্ছে করে। এটাই আমার ইনার কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন। কেন এমন হয়? তা জানি না, তবে এতটুকু বলতে পারি, শ্বাসে টান, যেন সবখানে অক্সিজেন কম। ডিজায়ার ফর ওপেন এয়ার, খোলা বাতাসে থাকতে চাই। তোমার বিশ্বাসের ইনার কোর কি? ডিসস্যাটিসফাইড উইথ হারসেলফ, নিজের অবস্থায় অসন্তুষ্ট। তোমার ভিতরের চাহিদা বা আবেদনটি কি? ডিজায়ার ফর সিম্প্যাথি, সহানুভূতির তৃষ্ণা। আমি সংকোচে, আশঙ্কায়, অপর্যাপ্ততায় জর্জরিত। আমি আত্মবিশ্বাস হারানো আত্মা। সালফার, সোডিনাম, ক্যালকেরিয়াকার, গ্লাইকোপোডিয়াম, সিপিয়া, নেট্রামিওর, সাইলেশিয়া এর উপযুক্ত ভিটায় বসতি গড়িয়ে দাও। আমি বিশুদ্ধ হব। আমি নিজের আলোয় নিজেকে খুঁজে পাব। আমি ঈশ্বর ও নিজেকে বিশ্বাস করতে শিখব। আমি লুকানো বিকৃতি, শরীরের পিচ্ছল স্রাব, আমি চেপে রাখা মহাপাপ, সামাজিক মুখোশের আড়ালে ডুবে থাকা ভেতরে কাদা আত্মা। আমাকে ঠুজা মেডোরিনাম নেট্রাম সাল কেলিবাই অ্যানাকাডিয়ামের উপযুক্ত আবাসনে বসতি করিয়া দাও। আমি শুদ্ধ হব। আমি দেহ মনের ভার হালকা করব। আমি আমার আসল রূপকে মেনে নিব। আমি ধ্বংসপ্রবণ গেলানিতে জর্জরিত আত্মা। আমি ভাঙনের গল্প, রক্তাক্ত নীরবতা। অভ্যন্তরে পাপের গন্ধ, আত্মঘাতী আত্মে। আমাকে সেফিলিনাম, নাইট্রিক অ্যাসিড, অরামমেট, মার্কসল, প্লাম্বামমেট, অ্যান্টিমক্রুড, হিপারসালফের উপযুক্ত ভিটায় বসতি গড়িয়ে দাও। আমি রক্তক্ষরণ ও নির্দয় পচন থামাবো। আমি আত্মহননের পথ থেকে ফিরে আসব। আমি নিজেকে ক্ষমা করে অন্ধকার জীবন থেকে আলোতে ফিরব। আমি আত্মহননের ইচ্ছেকে আশায় রূপ দেব। আমি দৌড়ে বেড়ানো পাখি, স্থিরতা আমার শত্রু। মুক্তির জন্য দেহ ছাড়িয়ে মন উড়ে যেতে চাই। আমি পালিয়ে বেড়ানো ক্লান্ত আত্মা, বাঁধনের শেকল ভাঙতে চাই। আমাকে টিউবারকুলিনাম, ফসফরাস, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস,
ক্যালিকার, সালফার আয়োড, আয়োডিয়াম, ব্রাইটা কার্বের উপযুক্ত আবাসনে বসতি গড়িয়ে দাও। আমি ক্লান্ত দেহে আশ্রয় খুঁজে পাব। আমি উড়ার ক্লান্তি ভুলে ঘর বাঁধব। আমি হৃদয়ের উষ্ণতায় থাকব। আচ্ছা শরীফ, এতক্ষণ আমরা আপনার ভিতর বাহিরের অনেক বৈশিষ্ট্য শুনলাম। এই এত বিশালতার মধ্যে যদি আপনাকে 5টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়, তখন আপনি কি বলবেন? আমি বলবো অপূর্ণতা, ভয়, আকাঙ্ক্ষা, অসুস্থতা ও অনিরাপত্তা। আচ্ছা, যদি 3টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়, তখন কি বলবেন? তখন আমি বলবো অপূর্ণতা, ভয় এবং আকাঙ্ক্ষা। আর যদি 1টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়? এক কথায় আমি অপূর্ণ। সাইকোসিস, যদি প্রধান 5টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়, তাহলে আপনি কি বলবেন? আমি বলবো আবদ্ধতা, গোপনীয়তা, অতিরিক্ততা, স্থগিত, বিকৃতি। আর যদি 3টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়? তাহলে বলবো আবদ্ধতা, গোপনীয়তা, অতিরিক্ততা। আর 1টি বৈশিষ্ট্যে? আবদ্ধতা। সিফিলিটিক, যদি প্রধান 5টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়, তাহলে আপনি কি বলবেন? তাহলে আমি বলবো ধ্বংসাত্মক, যন্ত্রণাদায়ক, অবক্ষয়, ব্যর্থতা, রাত ও অন্ধকার। যদি 3টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় চাওয়া হয়? তাহলে আমি বলবো ধ্বংসাত্মক, যন্ত্রণাদায়ক, অবক্ষয়। আর 1টি বৈশিষ্ট্যে? যদি 1টি বৈশিষ্ট্য বর্ণনা করতে হয়, তাহলে আমি বলবো আমি ধ্বংসাত্মক। আচ্ছা টিউবারকুলার টিউলিপ, এতক্ষণ আমরা আপনার ভিতর বাহিরের সমস্ত বৈশিষ্ট্য শুনলাম। এখন যদি আপনাকে 5টি বৈশিষ্ট্যে আপনার পরিচয় বলতে বলা হয়, আপনি কি বলবেন? অস্থিরতা, পালানো, দ্বন্দ্ব, পরিবর্তনশীল এবং বিচ্ছিন্নতা। আর যদি 3টি বৈশিষ্ট্যে পরিচয় চাওয়া হয়? অস্থিরতা, পালানো এবং দ্বন্দ্ব। 1টি বৈশিষ্ট্যে? এক কথায় অস্থিরতা। ষড়যন্ত্র, আমাদের নিয়ে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা আপু, আমরা 4জন মিশ্র মায়াজমের জটিল চরিত্র বলে কি মায়াজম জাদুঘরের আশ্রমে আমাদের ডাক পড়েনি? স্যার তো আমাকে সবসময় বলে আমি নাকি সাইকোটিক আর টিউবারকুলার মিশ্র মায়াজমে মিশ্র। তাই নাকি তো চঞ্চল আর স্বাধীন চেতা। আবার লোকে কি বলবে সেই ভেবে নিজেই নিজেকে গুটিয়ে ফেলি। টিউবারকুলার মিশ্রণ মানেই টানাটানি। স্যার আমাকেও বলেছেন আমার ভিতরে অন্ধকার জমে থাকে। বাইরে থেকে আমাকে দেখতে পারফেক্ট মনে হলেও ভেতরে আগুন। যদিও সাইকোটিকের প্রভাবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু সিফিলিস আমাকে ভেতর থেকে খেয়ে ফেলে। সেদিন স্যারের কাছে আমার এক আত্মীয়কে নিয়ে গিয়েছিলাম। স্যার আমাকে আলাদা ডেকে বললেন আমার আত্মীয় নাকি ক্যান্সারাস ডায়াথিসিসে আক্রান্ত। সোরা, সিফিলিস, সাইকোটিক সব মিলে গেছে। তাই সোরার ভয়, সিফিলিসের ধ্বংস, সাইকোসিসের চাপ মিলে দুরারোগ্য রোগে পড়েছেন। তার ভেতরে নাকি ক্যান্সারের ছায়া। স্যার সেদিন আমাকেও বলেছেন আমার ভিতর নাকি সোরা আর টিউবারকুলারের মিশ্রণ রয়েছে। তাই নাকি ত্বকের এই দুরবস্থা, অ্যাসিডিটি, ব্রোঙ্কিয়াল অ্যাজমা, আরো কত কি। মনে রাখা সব ছবি তো গণক ঠাকুরের মতো টপটপ বলে দেন, যেন মনে হয় তিনি অভিজ্ঞ জ্যোতিষ। আমার কাছে কেন জানি মনে হয় স্যার একজন মনোবিজ্ঞানী, মনের অলিগলির খবর সব জানে। মাঝে মাঝে রোগীর মনের গোপন তথ্য এমন ভাবে বের করে নিয়ে আসে। আমার তো মনে হয় স্যার জীবন্ত প্যাথোলজি, আদর্শ ডায়াগনস্টিক সেন্টার। এগুলো কোনোটাই নয়, আবার এগুলোর বাহিরেও নয়। স্যার আসলে স্যামুয়েল হ্যানিম্যানের বিজ্ঞান বিজয়ী মায়াজাম তত্ত্ব থেকে ধরেন, মায়াজাম তত্ত্ব থেকেই বলেন। ঠিক বলেছ। আসলে মনোবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অনন্য আবিষ্কার। শুধু চিকিৎসা বিজ্ঞান বলছো কেন? মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আধ্যাত্ম বিজ্ঞান
স্বাস্থ্য বিজ্ঞান সবটাতেই মায়াজমের অধিকার রয়েছে। আচ্ছা, বাদ দাও তো। তা মিতু আপু, তোমার পিছনে লাগেজ কেন? আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি, আমার নতুন কিছু দরকার। তুমি যাও, আমি বাবা সোরা সাইকোটিকের মিশ্রণে পড়ে ফ্রিজের মধ্যে বাসা বানিয়েছি। ইদানিং আমার ঠান্ডা খুব ভালো লাগে। আচ্ছা মুন্নি আপু, আপনি মিতু আপু সম্পর্কে কি যেন বলতে চেয়েছিলেন? তোমরা কি জানো মিতুর ওসিটি দেখে ইউটিউবটাকে ঘর গোছানোর গুরুর ট্যাগ দিয়েছে। আমার মুড যেন গুগল ম্যাপ, যখন যেদিকে মন চায় সে পথেই চলি। আর চলতে না পারলে ঘরে বসে ঘর গুছাই আর পারফেক্ট হতে চাই। আর আমার জানো? মোট ফিফা ফুটবল ম্যাচ, নিজেই জানি না কবে গোল খাবো। জানো সেদিন আমার আত্মীয়কে দেখে স্যার কি বলেছিলেন? কি বলেছিলেন? বলেছিলেন তোমার আত্মীয়র মধ্যে ছোড়া আর ছিপিলি সাইকোটিক ট্রিগারেড 3 মায়াজমের বৈঠক বসে ক্যান্সারে মেরে ফেলার জন্য। স্যার জেনে বুঝেই বলেছেন? সেদিন আমার আত্মীয়র কাছে স্যার আরো জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি কারোর প্রেমে পড়েছো? আত্মীয় কাল বিলম্ব না করে বলেন, আমি তো প্রেমে পড়ি প্রতি ঋতুতে একবার করে। এখানে বসে না থেকে চলো আমরা সবাই হ্যানিম্যান স্যারের মায়াজম তথ্যের আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করি। ওখানে ছাড়া আমাদের আর কোথাও আদর্শ মুক্তি নেই। এটাই ভালো হবে। চলো আমরা সবাই হ্যানিম্যান আশ্রমে যাই। চলো যাই। চলেন সবাই। বিচিত্র সংসার দর্শক, আপনারা এতক্ষণ যে ভিন্ন ভিন্ন চারজনকে দেখলেন, কারো চোখে আগুন, কারো চোখে কুয়াশা, কারো মনে বিষ, কারো চোখে মুক্তির আকাঙ্ক্ষা। কে কিভাবে জ্বলে, কাঁদে, বাঁচে বা ভেঙে পড়ে, ভেতরে কষ্টের বিস্ফোরণ। তাদের আচরণ, কথা, অনুভূতি সবই যেন ভিন্ন ভিন্ন। এই ভিন্ন বৈশিষ্ট্যগুলো সবই নিজস্ব নয়। এই 4টা মায়াজম শুধু তাদের একার অর্জন নয়, আমাদের মানে বাবা মার কাছ থেকেও তারা কিছু পেয়েছে। এগুলো কিছু খরায় কুসম্পদ, উত্তরাধিকার সূত্রে পাওয়া মায়াজম। আমার দাদার ছিল ভয় সব হারিয়ে যাবে, তাই গুটিয়ে নিত নিজেকে। সেই ভয়, সেই হতাশা আমার ভেতরে এলো উদ্বেগ হয়ে, আর আমার ছেলের মধ্যে তা রূপ নিল সোরা হয়ে। ভয়, ঘাটতি, হীনমন্যতা আর অসহায় হাহাকার হয়ে। আমার চাপা অভিমান, চাপা রাগ ও অস্থির ভালোবাসা, চাপা প্রমেহ, অনেক সাপ্রেশন জমে জমে ছেলে মেয়েদের ভিতর রূপ নিল সাইকোটিক। আমার বাবা মুখ চেপে রেখেছিলেন তার ক্ষোভ, আমার কষ্ট অস্বীকারে বাঁচা, না বলা ক্ষত, সিফিলিস সংক্রমণের ঘুণ পোকা ক্ষত, রাগ ধ্বংসের ইচ্ছা, নিঃশব্দে আত্মঘাতী ক্ষরণ রূপ নিয়েছে আমার সন্তান। আমার নাতির মাঝে বিধ্বংসী সিফিলিটিক মায়াজম। আর টিউবারকুলার, ওটা তো আমার বাবা মার যুগে স্বাধীনতার সীমাবদ্ধতার টানাপোড়েন আর তাদের যক্ষা সাপ্রেশন থেকে। সে শুধু পালাতে চায়, নিয়ম মানে না, স্থির হয় না, আবার হঠাৎ একদিন ভেঙে পড়ে। সে তো টিউবারকুলার, বাঁধতে গেলেই সে উড়ে যেতে চায়। তাই বলি, মায়াজম শুধু রোগ নয় শুধু অর্জিত রোগস পজেশন। এ এক উত্তরাধিকার পাপও, যা চলে আসে রক্তে, মনে আর আচরণ। তারা যা আজ তা আমাদেরই প্রতিবিম্ব। যা চলে আসে রক্তে, মনে আর আচরণ। আমরা যা দমন করেছি তা তারা ফেটে পড়া আবেগে ছড়িয়ে দিয়েছে। আমরা যা বহন করেছি তারা তাই ধারণ করেছে। আমরা ওদের বাবা মা, তাই বলি মায়াজম কোনো রোগ নয়, এ এক জীবন বোধ, বংশের গল্প, সময়ের ছাপ আর আত্মার ভাষা। এই 4টি মায়াজম, এদের জন্ম শুধু কুচিন্তা, কুমনন, সিফিলিস সাপ্রেশন, গনোরিয়া সাপ্রেশন, যক্ষা সাপ্রেশন কিংবা শারীরিক রোগ সাপ্রেশন থেকেই নয়, বরং তারা আমাদের চুপ থাকা কথাগুলো, দমন করা আবেগগুলোর উত্তরাধিকার। আমরা ওদের বাবা মা, তাই বলি মায়াজম কোনো রোগ নয়, এ এক জীবন বোধ, বংশের গল্প, সময়ের ছাপ
আর আত্মার ভাষা। সব কিছু মিলিয়ে ওরা একটি প্যাটার্ন। প্রতিটি সন্তান যেন তার পিতামাতার নিবক্ত ইতিহাস, যা ভাষাহীন হয়ে লেখা থাকে শরীরে। তবে হ্যাঁ, উত্তরাধিকার মানেই অভিশাপ নয়। যদি বোঝা যায়, চিনে নেওয়া যায়, তাহলে মায়াজম শুধু জাদুঘরের নিদর্শন নয়, মুক্তির পথেও রূপান্তর করা যায়। আমরা তো শুধুই মানুষের গল্প নিয়ে গেছি, তোমরা তাকে আরোগ্যের গল্প বানাও। তোমরা আসলে রোগী নও, তোমরা সব বিকৃত এক প্রতিচ্ছবি। আর আমি খুঁজি সেই ঔষধ যা তোমাদের শুধু দেহ নয়, মন, আত্মা সব কিছুকে আরাধ্য করে তুলবে। দিশেহারা সবে ভুল পথে আর নয়, আর নয়। সুপথের দিশা দেবে হ্যাঁ নিম্ন আশ্রম, এখানে সিংহ লহ আশ্রয়। শিমিলি বাসকিউলেন্টার, এখানে আশ্রম নিহত অবিচল। রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসায় জ্ঞানে জাগরুক হোক মনোবল। বিশাল দুয়ার খোলা হানিমান আশ্রমে, ভুল পথে আর নয় জীবনের অপচয়। এসো পথ বলা দিশেহারা সবে, ভুল পথে আর নয়, আর নয়। সুপথের দিশা দেবে হ্যাঁ নিম্ন আশ্রম, এখানে স্থির হও লহ আশ্রয়। চিকিৎসা তো সেবা, সেবার আড়ালে যত অনাচার। অসুস্থ অসহায় রোগীদের যন্ত্রণা বেদনা মুছে দেব আমরা সকলে, যারা হোমিও পেশাদার। মহান শিক্ষক মহামতি হ্যানিম্যান, হোমিও শাস্ত্রের বিজ্ঞানী তিনি। মহান গুরুর শিক্ষা অনেকটা করেছি পাথিয়ায়, নিয়েছি প্রত্যয়। এসো পথ বলা দিশেহারা সবে, ভুল পথে আর নয়, আর নয়। সুপথের দিশা দেবে হ্যাঁ নিম্ন আশ্রম, এখানে স্থির হও লহ আশ্রয়। সব দ্বিধা কল্পনা সংশয় ফেলে হ্যানিম্যান আশ্রমে নিয়েছি আশ্রয় সবে সময়। ও শ্রম শাস্ত্রের সাথে হেথা পীড়িতে সেবা দানে আদর্শ সুশিক্ষা হবে। জীবন বাঁচাতে এসো, জীবন সাজাতে এসা, সুশিক্ষার নবধারা জলে, এসো আদর্শের ছায়া তলে, এখানে জীবন বিক্রিময়। এসো পথ বলা দিশেহারা সবে, ভুল পথে আর নয়, আর নয়। সুপথের দিশা দেবে হ্যাঁ নিম্ন আশ্রম, এখানে স্থির হও লহ আশ্রয়। আমরা আদর্শ আরোগ্যের যোদ্ধা, প্রাকৃতিক চিকিৎসা শাস্ত্রবোদ্ধা, নিয়েছি অসহায় রোগীদের সেবা ভার। আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা আদর্শ আরোগ্যের যোদ্ধা, প্রাকৃতিক চিকিৎসা শাস্ত্রবোদ্ধা, নিয়েছি অসহায় রোগীদের সেবা ভার। আমরা হোমিওপ্যাথি ডাক্তার।
অসহায় দীর্ঘ নিঃশ্বাস। চিকিৎসা সেবা দানে আমরা অতিশয় মানবিক দিশেহারা রুগ্নের আশ্রয় মুক্তির বিশ্বাস। হোমিওপ্যাথি নয় শুধু বিজ্ঞান নহে স্থূল জানের জ্ঞান কি বা কমেবি দর্শনের আলোকে আদর্শ বিজ্ঞান এক দেহে সূক্ষ্মের একটাই রিমেডি। আমরা শুধুই রোগ নয় রূপক নামে নয় চিকিৎসা দেই শরীর মন আত্মা। আমরা আদর্শ আরোগ্যে যোদ্ধা প্রাকৃতিক চিকিৎসা শাস্ত্র বোধা নিয়েছি অসহায় রুগীদের সেবা ভার।